আপনারা দেখছেন চ্যানেল আই। বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ট্রাস্ট ব্যাংক পঞ্চম এনডিএফবিডি জাতীয় বিতর্ক উৎসব 2010। আনন্দমুখর এই উৎসবের সারা দেশের স্বনামধন্য 118টি স্কুল, 135টি কলেজ, 15টি মাদ্রাসা, 18টি মেডিকেল কলেজ, 68টি বিশ্ববিদ্যালয়, 10টি মুক্ত বিতর্ক সংগঠনের মোট 1500 জন তার্কিক অংশগ্রহণ করেন। দুদিনব্যাপী যুক্তি আর মেধার এই মিলন মেলায় সারা দেশের তার্কিকরা মেতে উঠেছিল 10টি মডেল বিতর্কে। পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজি মাধ্যম, বিতর্কের উপর কর্মশালা, সারা দেশের বিতর্ক সংগঠনগুলোর প্রধানদের নিয়ে মুক্ত আড্ডা। সারা দেশ থেকে আগত তার্কিকদের অংশগ্রহণে উৎসবের প্রথম দিনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বিতর্ক শিল্পকে সারা দেশে জনপ্রিয় করার লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন আয়োজনের একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন হয় আগত তার্কিকদের সামনে। ছিল মিট দ্য পার্সোনালিটি, বর্ণাঢ্য র্যালি, ক্যাম্পফায়ার, সবশেষে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী। বাংলাদেশের সর্ববৃহৎ বিতর্ক উৎসব ট্রাস্ট ব্যাংক পঞ্চম এনডিএফবিডি জাতীয় বিতর্ক উৎসবের পরিসমাপ্তি হয়। দুদিনব্যাপী মেধাবীদের এই মিলন মেলায় সবার কণ্ঠে ধ্বনিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আগত বিতর্কিতদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে আমাদের গান্ধের তারপরে মুক্ত করতে আমাদের বিতর্ক অনুরাগী বিতর্কিতরা আপনারা একদম মুক্ত আমার ময়না তুই পয়সাটা দিবে, আমার ময়না তুই পয়সাটা দিবে, আমি বেশি জানা তুই এত না রে, আমার ময়না তুই পয়সাটা দিবে, আমি বেশি জানা তুই এত না রে। এই ছাত্রদের যেসব আসন, এখন এই জিনিসটা বিশেষ নেই। আমি আমার জীবনে প্রথম ডিবেট করি স্কুলে, এবং সেটাও ছাত্র সংসদের অধীনে। এবং ডিবেট করার আগেও ওই বক্তৃতা দেওয়া, আবৃত্তি করা, এগুলো সবই ছাত্র সংসদের, গান গাওয়া সবই ছাত্র সংসদ করত। চিন্তা শক্তির অনুশীলন করে, সেটাই কিন্তু জীবনে আপনার জন্য একটা বড় পাওয়া হয়ে দাঁড়ায়। এবং এটা আপনি দেখবেন যেখানেই যান, এই যুক্তির বিকাশ করা, যুক্তিটাকে সামনে তুলে ধরা এবং প্রতিপক্ষের যুক্তিকে ঢাল করা, এইগুলোর যে কতগুলো শিক্ষা, এটা সারা জীবনে এটা অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা। এটা সবাইকে সাহায্য করে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশকে, যেটা আজকে আজীবন সম্মাননা প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে। আমি একই সাথে সিরাজুল ইসলাম চৌধুরীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকের যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এই কথাটা আমরা সাধারণভাবে সবসময় বলি, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। যদি আমরা বিশ্বাস করি, তাহলে তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে আমাদের সেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে হবে। 1982 সালের দিকে যখন আমি বুয়েটে স্থাপত্যের ছাত্র ছিলাম, তো তখন আমরা শেষ বিতর্ক করেছি। কিন্তু আমার মনে হয় যে বিতর্ক আমাকে এমন একটা অনুভূতি এবং এমন একটা ট্রেনিং দিয়েছে যে আমি এখনো যে কোনো জায়গায় যে কোনোভাবে একটা যুক্তি দিয়ে কোনো একটা জিনিস স্টাবলিশ করতে পারি। বিতর্কটা মোটামুটি এখন আমার রক্তের ভেতরে ঢুকে গেছে। আমি এখন অস্ট্রেলিয়াতে ওখানে আদিবাসীদের হাউজিং নিয়ে কাজ করছি। আমি যখন বাংলাদেশের কোনো কিছু দেখি, আমরা সেরা কণ্ঠ করছি, গায়ক খুঁজছি, আমরা এই করছি, আমরা সেই করছি, আমরা সেরা খেলোয়াড় করছি, আমরা রিক্সাওয়ালাদের দিয়ে গান গাওয়াচ্ছি, আমরা শ্রমিকদের দিয়ে গান গাওয়াচ্ছি। কিন্তু বিতর্ক যে আমি জানি আমরা জাতীয় বিতর্ক করছি, কিন্তু একটা জেনারেশনের মধ্যে থেকে যাচ্ছে জিনিসটা। তা আমি আজকে সত্যি খুবই আনন্দিত এখানে এসে যে এই পঞ্চম বিতর্কের যে মেলা হচ্ছে এবং এত আমাদের আগামী প্রজন্মের সবাইকে দেখে অত্যন্ত অত্যন্ত আনন্দিত। এবং আমি আসলে আশা করব
যে প্রতি বছর আমি যেন এখানে থাকতে পারি এই বিতর্কের উৎসবে, এবং আমি আশা করব যে সবার সাথে কথা বলে আনন্দিত হতে পারি এবং বিতর্কের জিনিসটা সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারি যে আমরা বাঙালিরা বিতর্ক শুধু তর্কের খাতিরে করি না, আমরা যুক্তির জন্য করি এবং যুক্তি দিয়ে সব কিছু এস্টাবলিশ করতে চাই। আমি সব ছোট্ট কথা বলে শেষ করব যে আমরা সবাই জানি যে কবি বলেছিলেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কিন্তু কবি যদি এখন কবিতাটা লিখতেন তাহলে আজকে সবাইকে দেখে আমার মনে হচ্ছে কবি লিখতেন আমাদের দেশে হবে সেই ছেলে মেয়ে কবে, কথায় না বড় হয়ে তর্ক দিয়ে কথা কবে। ধন্যবাদ। আমি ট্রাস্ট ব্যাংকে চাকরি করি এবং সেই সুবাদে আপনাদেরকে এই সুযোগটা করে দিতে পেরেছি, এই জন্য আমি নিজেকে কৃতার্থ বোধ করছি। কারণ ওই প্রবাল একটা কথা বলেছে যে বিতর্কী কখনো প্রাক্তন হয় না, কারণ এটা আমাদের রক্তের মধ্যে আছে। হয়তো আমরা প্রতিযোগিতামূলক বিতর্ক এখন আর করছি না, কিন্তু বিতর্ক আমাদেরকে যুক্তি দিয়ে কথা বলা শিখিয়েছে এবং যুক্তির অন্বেষণের জন্য আমাদেরকে অনেক আদি পুস্তক এবং অনেক বই, অনেক কিছু ঘাটতে হয়েছে। জ্ঞান সমুদ্রের তীরে যতটুকু হাঁটাহাঁটি করতে পেরেছি তার কথা একটা বিরাট তাড়না এসেছিল বিতর্কের কাছ থেকে। সেজন্য আমি বিতর্কের কাছে কৃতজ্ঞ। প্রতিযোগিতামূলক বিতর্কের মধ্যে নেই, কিন্তু আজীবন আমি এই বিতর্কের মধ্য থেকে যতটুকু আহরণ করতে পেরেছি আমার কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে এটা আমাকে কাজে দিয়েছে। বাংলাদেশে বিতর্ক চর্চা ও সামাজিক আন্দোলনে যাদের ভূমিকা অনবদ্য অগ্রগণ্য, তাদের মধ্যে সর্বাগ্রে এগিয়ে 2010-এ ব্যক্তিগত বিভাগে এনডিএফবিডি আজীবন সম্মাননা পদক পাচ্ছেন এমিরেটাস প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম। এনডিএফবিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2010 তুলে দিয়েছেন আবুল মাল আব্দুল মুহিত, মাননীয় অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি আজকে এই উৎসব যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আনন্দিত এই জন্য যে এই যে বিতর্কের সঙ্গে, বিশেষ করে বিতর্ক প্রতিযোগিতার সঙ্গে আমার একটা যোগাযোগ ঘটেছিল অতীতে, সেইটি ছিল আমার জীবনের আনন্দগুলোর একটা বিশেষ জায়গা এবং সেই আনন্দকে আমি স্মরণ করি। আজকের এই অনুষ্ঠানের শুরুতে ফরহাদুর রেজা প্রবাল এবং শাহ সারওয়ার স্মরণ করেছে টেলিভিশন বিতর্কের কথা। টেলিভিশন বিতর্ক আমাদের এই সংস্কৃতিতে একটা নতুন সংযোজন হিসেবে এসেছিল এবং তার যে উপযোগিতা এবং তার যে অবদান সেইটি স্মরণীয়। বিতর্কের দ্বন্দ্বটাই প্রধান। বিতর্কের মধ্য দিয়ে যে জয়ী হওয়ার হবে বা কোনো মতকে প্রতিষ্ঠিত করার হবে এইটা বড় কথা নয়, অন্যকে ঘায়েল করাটাও বড় কথা নয়। বিতর্কের মূল বিষয়টা হচ্ছে, যেটা আমি দ্বিতীয় জায়গায় আসছি, যে বিতর্কের মূল জায়গাটা হচ্ছে বিষয়টা সম্বন্ধে জ্ঞান লাভ করা। পক্ষের কি বক্তব্য আছে, বিপক্ষের কি বক্তব্য আছে সেইটা জানা, প্রশ্ন করা, কৌতূহল সৃষ্টি করা। অর্থাৎ এটা জ্ঞানের বিষয়, এটা তর্কের বিষয় নয়। আমরা সামাজিক মানুষ চাই, আমরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, বিচ্ছিন্ন মানুষ চাই না। এবং সেই সামাজিক মানুষ গড়বার জন্য বিতর্ক প্রয়োজন। আমি এই উৎসবের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। তারা যে আমাকে সম্মান দিয়েছেন তার জন্য আমি তাদের প্রতি তাদের প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ করতে হয়, যদিও তারা বয়সে সবাই আমার চেয়ে ছোট। এবং আমি অত্যন্ত, আবারও বলি, আনন্দিত এবং গর্বিত এই উৎসবে যোগ দিতে পেরে। আমি কেবল এই উৎসবের নয়, ভবিষ্যতে যে উৎসবগুলো হবে তার সাফল্য এবং ক্রমাগত অগ্রগমন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এই আশা, এই গতি ভাষা, এই পথে রচিত হলো আমাদের সব ভালোবাসা। ভালোবাসার জ্যোৎস্নারাতে অশ্রান্ত বর্ষণ, ভালোবাসায় জীবনকে আনগ্ন চেয়েছি। আমরা বিতার্কিক জাতি, আমরা এসেছি, আমরা আসব, আমরা আছি।
ধন্যবাদ সারা বাংলাদেশ থেকে আগত সমস্ত বিতাড়িত বন্ধুদেরকে। তোমাদের জন্যই আমাদের এই আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, বাংলাদেশ টেলিভিশনের একজন সেরা বিতাড়িত ছিলেন। তিনি বিতাড়িত, অন্যদিকে তিনি ট্রাস্ট ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শাহের সরোয়া, তাকেও আমরা পেয়েছি। তার স্পন্সরে এই আয়োজনটি হচ্ছে। আরও আমাদের সাথে যারা স্পন্সর করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ প্রান্তজনে বিতর্কের জন্য কাজ করে। আমরা অনুরোধ করব ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ জেলা বিভাগীয় শহর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত বিতর্কের জন্য কাজ করে। বিতর্ককে জানাতে চায় যে আমি বিতর্ক করি, সে আমি জ্বলে উঠে দ্বিমুখী শক্তির ঘর্ষে নতুন সৃষ্টির উন্মাদনায়, যুক্তিতে সভ্যসাচী আর চেতনায় অনির্বাণ হয়ে। তোমরা সকলে সেই চেতনায় অনির্বাণ হয়েছ যে চেতনা দিয়ে একদিন তোমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরো বেশি আলোকিত করবে। যেমন আমাদের কৃষক সমাজ, যেমন আমাদের বিভিন্ন রকম ছাত্র সভা, এই সব কিছুই তৃণমূল পর্যায়ে বেশ ভালো থাকে, কিন্তু ধীরে ধীরে যখন উচ্চ পর্যায়ে যায়, যখন কিনা তারা দেশকে ধরবে, ঠিক তখন তাদের কাউকে পাওয়া যায় না। যখন আমাদের দেশে সিডনের মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত আনে এবং যখন তার কারণে দেখি আমাদের বিশাল পরিমাণ জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়, তখন সেই ক্ষয়ক্ষতিটি পূরণের জন্য যথেষ্ট পরিমাণ সামর্থ্য বাংলাদেশের আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে। তাহলে কেন আমি সিডনের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় কেন ভারতের সাহায্য নিব না, কেন আজকে বিদেশের সাহায্য নিব না? আজকে আমরা 3টি ক্ষেত্র দেখিয়ে দিয়ে গেছিলাম মাননীয় সভাপতি। সেই ক্ষেত্রগুলি ছিল অর্থনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্র। মাননীয় সভাপতি, আমাদেরকে বলতেই হয় এই বিশ্বায়নের যুগে যখন আমি আমার দেশ থেকে বাইরে বের হব না, তখন কিন্তু আমি পিছিয়ে পড়বো। চোখের তারায় স্বপ্ন ভাসে এমন একটি বিশ্বের যে বিশ্ব থেকে চিরতরে মুছে যাবে যুদ্ধ নামক বিষাক্ত হিংস্র দানবটি। আমি স্বপ্ন দেখি মানবতার আঙিনা এখন ঘরে ঘরে বিরাজিত। স্বপ্ন দেখি নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ মুক্ত সমাজ ও রাষ্ট্রের। প্রথমেই ভাসে এই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, আর প্রত্যেকটি বেকারের চোখে থাকবে না দুঃস্বপ্ন যে তার স্বপ্নের প্রেমিকার বেলা বসে বিয়ে হয়ে যাচ্ছে। তারা সত্যিকারের স্বপ্ন দেখবে আমার এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করার। জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ময়না ছালা ছালা চলে রে, পিছন পানে যায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারেতে। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তারা বলবে তাদের দেশের মনের মানুষের কথা, যেখান থেকে আমরা হয়তো মনের মানুষ খুঁজে পেতে পারি। বাংলাদেশে এখানে কি করতেছো তোমরা? তোমরা একজনের সঙ্গে শুধু একজন, আর তোমরা অনেকে ব্লাইন্ডলি ম্যারেজ করো। এই ব্লাইন্ড ম্যারেজ জানো? নট ব্লাইন্ড, বাট লাইক ইউ ডোন্ট নো দ্য পারসন ডিপ ডাউন। আমার চেহারা এখানে যে অংশগ্রহণ করেছেন এই 5টা দেশের সবার থেকে আমার চেহারা হয়তো আপনার থেকে ভিন্ন, কারণ সবাই দক্ষিণ এশিয়াতে মোটামুটি আপনার সাথে একই রেস, সেক্ষেত্রে চেহারা তো সেম থাকবে। আমার মনে হয় চেহারা দিয়ে আসলে ভালোবাসা থাকবে না, মনের ভিতরে আন্তরিকতা এটা না থাকলে চেহারা দিয়ে আসলে কোনো কিছু যায় আসে না। বাংলাদেশি, I mean all of you and not only Bangladeshian, জানো আমরা আগে প্রেসিডেন্ট ইয়াসের আরাফাত, I think all of you know him. So for Yasser Arafat, নেপালে বিয়ে করেন, নেপালে কি টাকা লাগে, টাকা 500 টাকাতে আপনি আব্বু আম্মু সবকে নিয়ে যেতে পারবেন, ঘুমাইতে পারবেন, এটা হইল আসল কথা। তাই সময় থাকতে আমাদের প্রেম আর মর্ম বুঝে নেন, কাশ্মীর থেকে নিজের মনের মানুষ খুঁজে নেন। আমাদের দেশে ভালোবাসার রূপ অফুরন্ত, সংগ্রামের রূপ অফুরন্ত, বেঁচে থাকার রূপ অফুরন্ত, আর নরনারীর রূপ, মেয়েদের রূপ যে কত সুন্দর হয় সেটা তো আমাকে দেখলেই বোঝা যায়। Opposition side, second speaker, Nazia Jahan Chaudhary. Thank you, Honorable Speaker, for giving me the floor. Now, what we have before us, that is what our honorable government has proposed us in this parliament today is, this has recognized poverty as the main cause of digital divide. Yes, exactly, because you need money to buy laptops. That is why a family who is not that well off will decide to send their children to school instead of buying a laptop, and that is exactly what Thank you, miss. But don't you think that since we can't provide that, we can still learn the same thing by reading the books? So where is the problem? After
we have given our speech telling you about how the factors, poverty gives origin to other factors like income barriers, education, and downfall of economic growth. They came up telling us about only like law barriers and politics. Does that make any sense? কালো সে তুমি যতই কালো হোক না কেন, সে তার কবিতায় কিন্তু কালোকে ফুটিয়ে তুলেছেন, কিন্তু বাস্তব জীবনে গিয়ে তিনি কিন্তু একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। বিষয়টি ছিল সৌন্দর্য নয়, প্রাচুর্যই ভালোবাসার শেষ ঠিকানা। প্রথমে কোনটা দেখো, সৌন্দর্য কারা দেখো, প্রথমে হাত তুলো তো দেখি। তোমরা প্রথমে দেখবা সৌন্দর্য, আর প্রথমেই টাকা পয়সা আছে কিনা এটা কারা দেখবা? এত জোর। সত্যিকার অর্থে সৌন্দর্য হচ্ছে একটি প্রিজম। যদি সূর্যালোক পড়ে 7টি আলো বের হয়, আর এই 7টি আলোর জন্য আমি একটি প্রিজম কিনতেই পারি। আমার কাছে সৌন্দর্যটা হচ্ছে ঠিক এই রকম, যা ভেতর থেকে বেরিয়ে আসে, কেবল বাহ্যিকতা আর চাকচিক্যতা নয়। মান্না দে সেই বিখ্যাত গান কফি হাউস। কফি হাউসের আড্ডায় 7 জন বন্ধুর কথা আমরা সবাই তো জানি, তাই না? সেই 7 জন বন্ধুর মধ্যে সবচেয়ে সুখে কে আছে বলুন তো? রাইট, সবচাইতে সুখে আছে সুজাতা। কেন সুজাতাই সবচেয়ে সুখে আছে? শুনেছি যে লাখপতি স্বামী তার, হিরে আর জহরাতে আগাগোড়া মোড়া সেজে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আমরা আমাদের পাড় ভেঙে কুলে বসে কাঁদছি, কেন আমাদেরকে আঘাত করছো? হ্যাঁ, তোমরা কি করছো জানো? তোমরা বাবের হোটেলে খাও, ঘুরো ফিরো, গান গাও, আর মা বাবার জ্বালাইয়া খাও, কলেজ ভার্সিটিতে পুড়া খাও, আর সুযোগ পাইলেই কি? সুযোগ পাইলেই হুশ জ্ঞানের মাথা খাইয়া একে অন্যের হাত খান ধইরা নাকে ডগা দিয়া যখন হাইটা যায়, ফাইটা যায়। আমার সহপাঠীদের জন্য যখন তাদেরকে দেখি তাদের বান্ধবীদের পিছনে ফুটো মানিব্যাগ বিক্রি করে চটপটি কিনে খাওয়াচ্ছে, কিন্তু হায় রে দুর্ভাগ্য, ছাত্রদের মানিব্যাগের ঘনত্ব কি আর শিক্ষকদের সমান হয়? লেডি ডাইনা, সৌন্দর্যের এক মহারানী, রূপের এক অনন্ত যৌবনা, লেডি ডাইনা হাজির। চারিদিকে এত মানুষ কেন, কেন এত আলো? যিনি অঙ্গে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে প্রাণ হারিয়েছিলেন। আমি কখনো সংবর্ধনা পেতে চাইনি, আমি কখনো ইতিহাস হতে চাইনি, কারণ আমার নাম নূর হোসেন। আমার জীবনে তাকে তুমি এনে দিয়েছিলে রবি ঠাকুর, আমার এই বিশ্বলয়ের তুমিই স্রষ্টা। এর কোন গুণাবলীর নারীটিকে আমি পছন্দ করতাম, ঠিক সেই সম্পন্ন গুণাবলী দিয়ে আমি লাবণ্য তোমাকে নির্মাণ করেছি। তাই লাবণ্য রবীন্দ্রনাথের এই মানুষ কন্যা, এবং লাবণ্যের প্রকৃত প্রেমিক শোভনলাল কিংবা অমিত রায় নয়, লাবণ্যের প্রকৃত প্রেমিক রবীন্দ্রনাথ স্বয়ং। তুমি ঘরে ফিরেছ যখন মুখোমুখি বসিবার বনলতা সেন, তখন আমায় পেয়েছ। তোমায় দুদণ্ডের শান্তি দিয়েছি আমি। তার ভালো লাগার জন্যই সৃষ্টি করেছেন। আপনাদের কতটা ভালো লাগলো কি লাগলো না সেটি বোধ হয় তারা কখনোই সেভাবে দৃষ্টিপাত করতে পারেননি। আমি বনলতাকে কখনোই চাইনি যে আপনাদের সকলের কাছে সে গ্রহণযোগ্য হয়ে উঠুক, কিংবা বনলতার ভাষায় কখনোই চাইনি যে তার কারণে অন্য কেউ ঈর্ষান্বিত হয়ে উঠুক। যেটি প্রথমেই বলেছিলাম, আমি চেয়েছি দূরত্বটুকু থাকুক, আড়ালটুকু থাকুক, আর সে